এটা সৃষ্টিকর্তার আদেশ। মহান রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, সূরা আম্বিয়া আয়াত 7 এবং সূরা নাহল আয়াত 43 বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো, যে জানে তাকে জিজ্ঞাসা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ রাব্বি হাসান নয়ন। আমি পড়াশোনা করছি ঢাকা ডেন্টাল কলেজে। সো অনেক ছোট ভাই বোনেরা আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে ভাইয়া একটা ভিডিও বানান আমাদের যে এই বিষয়টির উপরে, সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া নতুন এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে গাইডলাইন। আমার কিছু ছোট ভাই বোন আছে যারা এবার পরীক্ষা দিল এসএসসি, তারা আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করছিল অনেক দিন থেকে যে ভাইয়া আপনি একটু এই বিষয়ের উপরে আমাদেরকে একটু ধারণা দেন। সেটা আপনি ভিডিও বানিয়েও দিতে পারেন বা পার্সোনালি দিতে পারেন। আমি তাদেরকে পার্সোনালি কিছু বলেছি এবং আমি আজকে আমার ছোট ভাই ব্রাদার সহ আরো অন্যান্য যারা এবার সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছে বা সামনে দেবে, সবার জন্যই আর কি একটা গাইডলাইন ভিডিও। সবাই তোমরা দেখো, দেখলে অনেক কিছু জানতে পারবে আশা করি। চলো শুরু করা যাক। আসলে যখন ছেলেপেলে বা ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষা দেওয়ার পরে নতুন একটা ট্র্যাকে উঠে, এটা হচ্ছে এইচএসসি লেভেল, ইন্টারমিডিয়েট, উচ্চ মাধ্যমিক লেভেল। এখানে এসে সবচেয়ে বেশি সবার মাথায় যে কাজটা যে কথাটা ঘোরাফেরা করে যে আসলে এর কোর্স প্ল্যানটা আসলে কেমন, এইচএসসি তে পড়াশোনাটা আসলে কেমন। চলো আমরা দেখি। আমরা যদি একাডেমিক বিষয়সমূহ লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এইচএসসি তে আবশ্যিক বিষয় রয়েছে বাংলা, ইংরেজি এবং আইসিটি অর্থাৎ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপরে রয়েছে বিভাগ ওয়াইজ, শাখা ওয়াইজ বিভিন্ন বিভাজন। যেমন তুমি যদি বিজ্ঞান শাখাতে পড়তে চাও তাহলে পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এই তিনটা সহ তোমাকে আর একটি সাবজেক্ট চুজ করতে হবে। সেটা উচ্চতর গণিত হতে পারে, পরিসংখ্যান হতে পারে, অথবা কিছু কিছু ক্ষেত্রে কৃষিও হয়ে থাকে। এছাড়াও আরো দু একটি সাবজেক্ট হয়তো বা আছে। আমাদের সব কলেজগুলোতে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল হয় না। সো আমরা বেশিরভাগ যারা বিজ্ঞান শাখাতে পড়াশোনা করেছি এবং যারা করে তারা বেশিরভাগ পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান এই তিনটার পাশাপাশি ফোর্থ সাবজেক্ট হিসেবে উচ্চতর গণিতকে চয়েস করে, অথবা পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এই তিনটা নেওয়ার পর ফোর্থ সাবজেক্ট হিসেবে জীববিজ্ঞানকে চয়েস করে। এটার একটাই কারণ যে এই চারটা সাবজেক্ট একটা স্টুডেন্টকে নিতে আসলে নেওয়াটা খুবই জরুরি। কারণ যদি তুমি ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং সেক্টরে যেতে চাও, বুয়েট, কুয়েট, চুয়েট বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে, তাহলে অবশ্যই তোমার পদার্থবিজ্ঞান, রসায়ন এবং উচ্চতর গণিত থাকতে হবে। আবার যদি তুমি বলো যে না, আমি মেডিকেল, ডেন্টাল, ডাক্তারি সেক্টরে বিভিন্ন জায়গায় যেতে চাই, বায়োলজি নিয়ে পড়তে চাই, সেক্ষেত্রে অবশ্যই পদার্থবিজ্ঞান, রসায়ন এবং জীববিজ্ঞান থাকতেই হবে। তার পাশাপাশি ফোর্থ সাবজেক্ট হিসেবে যে কোনো একটা নিতে পারো। এই হচ্ছে বিজ্ঞান শাখা। এরপরে মানবিক শাখাতে সবচেয়ে বেশি সাবজেক্ট রয়েছে। মানবিক শাখার সাবজেক্টগুলোর মধ্যে এই যে দেখতেই পাচ্ছ, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, কৃষি, যুক্তিবিদ্যা, ইসলাম, শিক্ষা, সংস্কৃত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর মধ্যে থেকে যে কোনো চারটি সাবজেক্ট যে কোনো মানবিক শাখার শিক্ষার্থী চাইলে নিতে পারে তার ইচ্ছা মতো। যদি সে যে কলেজে পড়াশোনা করবে সে কলেজে যদি সাবজেক্টগুলো অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে সে নিতে পারে। বেশিরভাগ শিক্ষার্থীরা অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, ইতিহাস অথবা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ভূগোল, কৃষি, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান এই সাবজেক্টগুলো চয়েস করে থাকে। সংস্কৃত, ইসলাম শিক্ষা,
এই পরিসংখ্যান, এই সাবজেক্টগুলো একটু কম নেই, তারপরেও নিয়ে থাকে, এটা ইচ্ছা মতো নিতে পারবে। যে মানবিক শাখার শিক্ষার্থী হোক না কেন তার ইচ্ছা মতো নিতে পারবে। আর যদি ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী হয়, সেই ক্ষেত্রে সাবজেক্ট রয়েছে মোটামুটি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং ও বীমা এবং পরিসংখ্যান, এটা পড় সাবজেক্ট হিসেবে নেওয়া যায়। সো এই হচ্ছে সাবজেক্ট। তবে এই সাবজেক্টগুলো কলেজ ভিত্তিক ভ্যারি করে। কোনো কলেজে সবগুলো সাবজেক্ট অ্যাভেলেবল নাও হতে পারে, আবার কোনো কলেজে এর চেয়ে আরো দু একটা সাবজেক্ট বেশি থাকতে পারে বা কম বেশি হতে পারে। সেক্ষেত্রে তুমি যে কলেজে পড়বা সেই কলেজের কারিকুলাম অনুযায়ী তোমাকে পড়াশোনা করতে হবে। এই হচ্ছে মোটামুটি কাহিনী। যেমন আমি রাজশাহী কলেজে পড়াশোনা করেছি, আমাদের একাডেমিক ক্যালেন্ডারের সাবজেক্ট বিভাজন অনুযায়ী আমি এটা সাজিয়েছি। এই কৃষি সাবজেক্টটা আমাদের রাজশাহী কলেজে নাই, তারপরেও যেহেতু আমার জানা আছে বিষয় সম্পর্কে, এই কারণে এটা এখানে অ্যাড করেছি। সো এই হচ্ছে একাডেমিক বিষয়সমূহ। এরপরে আসো যে পড়াশোনার ধরনটা কিরকম। আমরা যদি দেখি যে এইচএসসি তে দুইটা ইয়ারে ভাগ করা হয়েছে, এইচএসসি ফার্স্ট ইয়ার এবং এইচএসসি সেকেন্ড ইয়ার। যখন শুরুতে তুমি ফার্স্ট ইয়ারে যাবা, তখন তোমাকে প্রথম পত্রগুলো এবং আইসিটি পড়তে হবে। অর্থাৎ মজার বিষয় হচ্ছে এসএসসির পড়াশোনা এতদিন যা করে এসেছো তোমরা, তার তুলনায় এইচএসসির পড়াশোনা অনেক অনেক গুণ বেশি। এটা এইভাবে তুলনা করা যেতে পারে যে এসএসসির পড়াশোনাটা যদি একটা পুকুর সমতুল্য হয়, তাহলে এইচএসসির পড়াশোনাটা হবে সমুদ্র সমতুল্য। আমি মজা করে বললাম, কিন্তু মজা হলেও কথাটার গুরুত্ব আছে। সো এখানে প্রত্যেকটা সাবজেক্ট ডাবল করে আছে, প্রথম পত্র প্লাস দ্বিতীয় পত্র, শুধু আইসিটি রয়েছে, আইসিটি শুধু একটাই পত্র। সেই কারণে এইচএসসি ফার্স্ট ইয়ারে থাকাকালীন সময়ে শুধু সাবজেক্টগুলোর ক্ষেত্রে, যেমন যদি বিজ্ঞান শাখার ক্ষেত্রে বলি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, বাংলা, ইংরেজি, প্রত্যেকটা প্রথম পত্রগুলো ফার্স্ট ইয়ারে আলোচনা করা হয়, প্লাস আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পূর্ণটাই ফার্স্ট ইয়ারে আলোচনা করা হয়। বুঝলাম? আর সেকেন্ড ইয়ারে গিয়ে তদ্রূপ ওই সাবজেক্টগুলোর সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পত্রগুলো আলোচনা করা হয়। সেখানে সেকেন্ড ইয়ারে বেশিরভাগ কলেজে, আমাদের রাজশাহী কলেজ সহ নিউ ডিগ্রি বিভিন্ন কলেজে সেকেন্ড ইয়ারে আইসিটিটা আলোচনা করা হয় না। আবার যখন এইচএসসি এক্সাম হবে, সেখানে কিন্তু প্রথম পত্র, দ্বিতীয় পত্র প্লাস আইসিটি এগুলো সব মিলিয়ে প্রশ্ন হবে এবং পরীক্ষা দিতে হবে। সো তোমরা বলতে পারো যে সেকেন্ড ইয়ারে যেহেতু সেকেন্ড পেপার পড়ছি, ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়ছি, তাহলে তো দুইটা মিলিয়ে নিতে পরবর্তীতে আমাদের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে টেস্ট এক্সামের পর 2.5 মাস থেকে 3 মাসের মতো একটা সময় থাকবে তোমাদের। ওই সময়ে তোমরা সম্পূর্ণ পুরোটা রিভাইজ করে গুছিয়ে নিয়ে তোমরা এইচএসসির জন্য একটা ভালো প্রিপারেশন নিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারো। এই হচ্ছে কথা। আর আরেকটা কথা হচ্ছে, কোন কলেজে, যেমন আমাদের রাজশাহী কলেজে এটা ছিল যে ফার্স্ট ইয়ারে সব প্রথম পত্র ছিল, কিন্তু ব্যতিক্রম ধর্মী হিসেবে বায়োলজির ক্ষেত্রে বায়োলজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, যেহেতু বায়োলজির পড়া একটু বেশি, সেহেতু দুই পত্রই মিলিয়ে আলোচনা করা হয়েছিল, আমাদেরকেও ওইভাবে পড়ানো হয়েছিল। ফার্স্ট পেপারের কিছু অংশ প্লাস সেকেন্ড পেপারের কিছু অংশ একসাথে মিলে ফার্স্ট ইয়ারে আলোচনা করা হয়েছিল, আবার ফার্স্ট পেপারের কিছু অংশ বাকিগুলো আবার বাকি সেকেন্ড পেপারের কিছু অংশ মিলিয়ে আবার সেকেন্ড ইয়ারে আলোচনা করা হয়েছিল, এভাবে শেষ হয়েছিল। আবার কোন ক্ষেত্রে শুধু ফার্স্ট পেপার পড়ানো হয়, আবার সেকেন্ড পেপার পড়ানো হয় সেকেন্ড ইয়ারে, এইভাবে এইচএসসি তে পড়ানো হয়। এরপরে চলো আমরা চলে আসি যে এখানে পরীক্ষা, কয়টা পরীক্ষা হয় এবং কি কি পরীক্ষা হয়। পরীক্ষা পদ্ধতি নিয়ে একটু আলোচনা করি। অভ্যন্তরীণ,
এটা আমরা এভাবে আলোচনা করতে পারি যে কলেজ অভ্যন্তরীণ পরীক্ষা পদ্ধতি, কলেজ অভ্যন্তরীণ পরীক্ষা পদ্ধতি। কলেজ অভ্যন্তরীণ পরীক্ষা পদ্ধতিগুলো এইচএসসিতে কিভাবে সম্পন্ন করা হয়। কলেজ অভ্যন্তরীণ এই পরীক্ষা পদ্ধতিগুলো এইচএসসিতে সম্পন্ন করা হয় এইভাবে। এইচএসসি মেইন এক্সাম ব্যতীত আরো 5টা পরীক্ষা নেওয়া হয়ে থাকে। বেশিরভাগ উন্নত কলেজগুলোতে 5টা, কিছু কিছু কলেজে 4টা পরীক্ষা নেওয়া হয়। চলো আমরা দেখি। যেমন ফার্স্ট ইয়ারে প্রথমে গিয়ে ফার্স্ট ইয়ারে 3 মাস 4 মাস অথবা 5 মাস পর একটা পরীক্ষা নেওয়া হয়। সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে প্রথমে একটা পরীক্ষা নেওয়া হয়, সেটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা। অর্ধবার্ষিক অর্থাৎ হাফ ইয়ারলি এক্সামিনেশন নেওয়া হয়। তারপরে নেওয়া হয় হচ্ছে বার্ষিক এক্সামিনেশন, বার্ষিক পরীক্ষা, অথবা অনেকে এটাকে ইয়ার চেঞ্জ পরীক্ষাও বলে থাকে। ইয়ার চেঞ্জ পরীক্ষাও বলে থাকে। এটা হয় ফার্স্ট ইয়ারে, ইয়ার চেঞ্জ পরীক্ষাটা ফার্স্ট ইয়ারে হয়। আর সেকেন্ড ইয়ারে গিয়ে এটা হচ্ছে ফার্স্ট ইয়ারে। আর সেকেন্ড ইয়ারে গিয়ে হয় হচ্ছে প্রি টেস্ট। সেকেন্ড ইয়ারে হয় প্রি টেস্ট, তারপর হয় হচ্ছে টেস্ট, এবং তারপর হয় হচ্ছে মডেল টেস্ট, সেকেন্ড ইয়ারে গিয়ে হয় প্রি টেস্ট, তারপরে হয় টেস্ট, তারপরে হয় মডেল টেস্ট। প্রি টেস্টে সম্পূর্ণ আলোচনা করি। এই অর্ধবার্ষিকটা হয়, ফার্স্ট ইয়ারের অর্ধবার্ষিক হয়, একটা নির্দিষ্ট সিলেবাস দেওয়া থাকে। তোমরা যে কলেজে পড়বা সেই কলেজে সিলেবাস দিয়ে দিবে, একাডেমিক ক্যালেন্ডার, ওই অনুযায়ী সাবজেক্টের বিভাজন থাকবে, কোন কোন অধ্যায় থাকবে চ্যাপ্টার ওয়াইজ, সেই অনুযায়ী অর্ধবার্ষিক হবে। তারপরে আরেকটা আবার কারিকুলাম অনুযায়ী বার্ষিক হবে। আবার সেকেন্ড ইয়ার ওঠার পর প্রি টেস্ট, ওই সেকেন্ড পেপারের একটা নির্দিষ্ট ইয়ে দেওয়া থাকবে, সেই অনুযায়ী প্রি টেস্ট হবে। তারপরে টেস্ট হবে, একটা নির্দিষ্ট ইয়ে দেওয়া থাকবে, তারপর টেস্ট হবে। কিন্তু এই মডেল টেস্ট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম, যেখানে সম্পূর্ণটাই একদম এইচএসসি এক্সামের নেয়, সম্পূর্ণটাই 13টা এক্সাম, মোট 13টা এক্সামই নেওয়া হবে। এখানে কিন্তু 13টা এক্সাম নেওয়া হচ্ছে না, এখানে নেওয়া হচ্ছে এখানে মোট 7টা এক্সাম, এখানে 7টা এক্সাম, এখানে 6টা এক্সাম, এখানে 6টা এক্সাম, কিন্তু এখানে নেই একদম নেওয়া হবে 13টা এক্সাম নেওয়া হবে, একদম এইচএসসি নেই। এই হচ্ছে মেইন কথা। এরপরে কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা সম্পর্কে আলোচনা করলাম। এরপরে আসে হচ্ছে আমার ছোট ভাইয়েরা প্রশ্ন করছে যে আমরা তো সদ্য পরীক্ষা দিয়ে পাশ করলাম, এই সময়টা থেকে আমরা কিভাবে, মানে এই সময়টা কিভাবে কাজে লাগাবো আমরা এইচএসসির জন্য। সো আমি তোমাদেরকে বলবো যে এইচএসসি তে যেহেতু সময় অনেক কম, পড়াশোনার চাপ অনেক বেশি, আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইচএসসি পরীক্ষা তো গুরুত্বপূর্ণই, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইচএসসি পরবর্তী অ্যাডমিশনের সময়টা। সো তোমরা শুরু থেকে ভালোভাবে পড়াশোনা করবা। যদি শুরু থেকে ভালোভাবে পড়াশোনা করতে পারো তাহলে তোমাদের এইচএসসিও ভালো হবে, তোমাদের অ্যাডমিশন অবশ্যই ভালো হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর সর্বোপরি যে কথা বলতে চাই যে সৃষ্টিকর্তার উপর সবসময় ভরসা রাখতে হবে, কারণ সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমরা যখনই তার কাছে কোনো কিছু চাই তখনই তিনি খুশি হন। সুতরাং আমরা সব সময় আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য, আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আমরা সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। যে যে ধর্মেরই হোক সে ধর্মের সৃষ্টিকর্তার কাছে সে দোয়া করবে, এর মাধ্যমে তোমার দক্ষতাটা তুমি বৃদ্ধি করতে পারবা। সো এখন বলি যে যারা সদ্য পরীক্ষা দিয়েছো তারা কিভাবে পড়াশোনা করবা।
সো তোমরা চাচ্ছ যে অনেকদিন পড়াশোনা করলাম, একটু ঘোরাফেরা করি। হ্যাঁ, পরীক্ষা শেষ হয়েছে, তোমরা 10 থেকে 15 দিন, সর্বোচ্চ 20-25 দিন, 1 মাস তোমরা একটু ঘোরাফেরা করতে পারো। তোমাদের রিলেটিভসদের বাসায় যেতে পারো, তোমাদের বন্ধু বান্ধবের বাসায় ঘুরে আসতে পারো, বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করলা, একটু জ্ঞান বুদ্ধিও বাড়লো, একটু রিফ্রেশমেন্টের জন্য। তারপর তোমাদেরকে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। তোমাদের রেজাল্ট কি হবে না হবে সেটা তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরাই জানো এবং মহান রব্বুল আলামিন জানেন। সুতরাং সেটা নিয়ে টেনশন করে লাভ নাই, শুধু আল্লাহর কাছে দোয়া করবে যাতে রেজাল্ট ভালো হয়। তোমরা যদি এখন বসে থাকো যে না রেজাল্ট পরবর্তী সময়ে গিয়ে এইচএসসির জন্য পড়াশোনা স্টার্ট করব, সেটা একদম বোকামি হবে। কারণ তোমার অন্যান্য বন্ধু বান্ধবরা এই সময়টা কাজে লাগিয়ে তারা অনেক এগিয়ে যাবে। সো তোমাদেরকে এই এসএসসি পরবর্তী রেজাল্টের আগের যে 3 মাস, রেজাল্টের আগের যে 3 মাস, এই 3 মাসটা কাজে লাগাতে হবে। এটা একটা ফেজ, এইচএসসি জীবনের এটা একটা ফেজ, দুইটা ফেজ। একটা হচ্ছে রেজাল্ট পূর্ববর্তী আর একটা হচ্ছে রেজাল্ট পরবর্তী। এটা হচ্ছে এসএসসি পরবর্তী, রেজাল্ট পূর্ববর্তী। এই 3 মাসটা তোমরা কিভাবে কাজে লাগাতে পারো? এই 3 মাসটা তোমরা সবচেয়ে ভালো হবে যদি তোমরা কোনো যে শহরে বাস করো না কেন, যদি তোমরা রাজশাহীতে থাকো, যদি তোমরা ঢাকাতে থাকো বা চট্টগ্রামে থাকো, সিলেটে থাকো, রংপুরে থাকো, যেখানেই থাকো, তোমরা যদি বা অন্যান্য শহর যেগুলো রয়েছে কুমিল্লা, বগুড়া, এই শহরগুলোতে যদি তোমরা বসবাস করো, তাহলে তোমরা সেখানে ভালো অনেক টিচার রয়েছে। তোমরা বড় ভাই যারা আগে পড়াশোনা করেছে তাদের কাছ থেকে খোঁজ নিয়ে বা তোমার বাবা মা খোঁজ নিয়ে ভালো একজন শিক্ষকের কাছে তোমরা পড়াশোনাটা শুরু করে দিতে পারো এইচএসসির জন্য। অথবা যারা বড় শহরে থাকো না, গ্রামে থাকো, তারা শহরে যাওয়ার চেষ্টা করবা, তাহলে পড়াশোনাটা ভালো হবে। কারণ এইচএসসির পড়াশোনাটা গ্রাম এলাকাতে অতটা ভালো হয় না, শহর এলাকায় যতটা ভালো হয়। আমি এমন স্টুডেন্ট দেখেছি গ্রাম এলাকায় যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে গ্রামের একটা কলেজ থেকে, সে পরীক্ষার দিনেও জানে না যে পরীক্ষার সিলেবাসটা কি, পরীক্ষার রুটিন, শুধু রুটিনটা দেখেছে যে আজকে পরীক্ষা, কিন্তু ওর সিলেবাসটা কি, ওর বই সম্পর্কে কোনো ধারণাই নাই। সো তোমরা শহরে যাওয়ার চেষ্টা করবা। যাদের সম্ভব হবে না তারা বাড়িতে থেকেই, এখন তো অনলাইনের যুগ, অনলাইনে তোমরা বিভিন্ন অনেক ভালো ভালো কন্টেন্ট পেয়ে যাবা। তোমরা কন্টেন্টগুলো দেখবা, ফ্রি কন্টেন্ট দেখতে পারো। আবার কিছু পেইড কোর্স রয়েছে, সেগুলো তোমরা চাইলে নিতে পারো, তোমাদের ইচ্ছা। সো পড়াশোনা শুরু করার পর তোমরা মেন পড়াগুলো আগে পড়ে নিতে হবে। যেমন আমি বলবো যে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি অথবা বায়োলজি, এই সাবজেক্টগুলো আগে শুরু করতে পারো। শুরু করে একটু একটু করে পড়তে থাকলা, বিষয়গুলো সম্পর্কে জানলা। এখন যত তুমি নিজেকে এগিয়ে নিতে পারো, যখন কলেজ স্টার্ট হয়ে যাবে, যখন কলেজ শুরু হয়ে যাবে, তখন পড়ার যে চাপ হবে, তখন তুমি যদি আগে থেকে এগিয়ে থাকো, সেক্ষেত্রে গিয়ে তখন সেটা তুমি লাভবান হবা। আর তুমি যে সেক্টরে, তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে তুমি বায়োলজি আগে শুরু করবা। এইভাবে পড়াশোনাটা স্টার্ট করতে হবে। আর তোমাদের মন মানসিকতাটা একদম ফ্রেশ রাখতে হবে। তুমি কোন জিনিস সহজে বুঝতে পারবা না এইচএসসিতে এসে, আবার কোন জিনিস সহজে বুঝে ফেলবা। এমন জিনিস আছে অনেক কঠিন লাগবে, অনেক জিনিস আছে খুব সহজ লাগবে। তোমাদের মানসিকতাটা একদম লেভেল প্লেইং হতে হবে। তুমি যে টিচারের কাছে পড়বা বা যে ভাইয়ার কাছে পড়বা, বা তুমি কারো কাছে পড়ো না, একজন ভাই অনেক জানে, তুমি তার কাছে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে তুমি জেনে নিলা, এটা সৃষ্টিকর্তার আদেশ। মহান রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন, সূরা আম্বিয়া আয়াত 7 এবং সূরা নাহল আয়াত 43 বলেছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো, যে জানে তাকে জিজ্ঞাসা করো। সুতরাং তোমরা যে কোনো বিষয়ে, যে জানে, যে জ্ঞানী, তোমাদের এলাকায় হোক বা তোমার পরিচিত হোক বা যে কোনো জায়গায়, অনলাইনে হোক অফলাইনে হোক, তোমরা জিজ্ঞাসা করবা। যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে বিষয়টা ক্লিয়ারেন্স নিয়ে তারপরে সেই বিষয়ে
তোমরা পদক্ষেপ নিবা, প্রয়োজনে পদক্ষেপ নিবা, জিনিসটা শিখে নিবা, তাহলে আশা করছি যে অনেক ভালো কিছু হবে। আর তোমাদের জন্য দোয়া থাকবে যে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। আমারও কিছু স্টুডেন্ট আছে, আমিও অফলাইনে পড়াই, অনেক স্টুডেন্টই পড়িয়েছি, কিছু স্টুডেন্ট পড়িয়েছি, প্লাস অনলাইনে শুরু করলাম। আমার আশা আছে ছোট ভাই বোনদের জন্য ইনশাআল্লাহ ভালো কিছু করব। সবাই দোয়া করবে আমার জন্য, আমি যাতে আরো অনেক ভালো ও বড় কিছু করতে পারি তোমাদের জন্য ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই ভালো থেকো। আশা করছি আমার গাইডলাইনটা তোমাদের কাজে আসবে। সো সবাই পাশে থেকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।